যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা জানি, আমাদের জানা আছে যে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দেশের মধ্যে 1 নম্বর, এবং সারা দেশের এই ধরনের বিশ্ববিদ্যালয়ের যে মূল্যায়ন কেন্দ্রীয় সরকার করে থাকে, স্বীকৃত যে পদ্ধতি, তাতেও যাদবপুরের স্থান একদম প্রথম কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পড়ে। পশ্চিমবঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা হওয়া উচিত ছিল, আলোচনা হতে পারত তাদের একাডেমিক অ্যাচিভমেন্ট নিয়ে, শিক্ষা ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, পঠন পাঠনের ক্ষেত্রে তারা কি উৎকর্ষ সাধন করছে তা নিয়ে আলোচনা হতে পারত, হওয়া উচিত। আলোচনা হতে পারতে তার ছাত্রছাত্রীরা তারা কিরকম কাজের সুযোগ পাচ্ছে তাই নিয়ে। কিন্তু দুঃখের বিষয় তা হয় না। যখনই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে, প্রায় সব সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আলোচনা হয়, তখন আমরা কথা বলি সেখানকার অশান্তি নিয়ে, সেখানকার ছাত্র আন্দোলন নিয়ে, সেখানকার ঘেরাও নিয়ে। গতকালের ঘটনা যদি বলতে হয়, সেখানে বিশ্ববিদ্যালয় পুলিশের প্রবেশ নিয়ে। এই অবস্থা কেন হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, এবং এটা অবশ্যই তো কাঙ্ক্ষিত অবস্থা নয়। আমি যা শুরুতে বললাম, যা হওয়া উচিত, সেদিকে কি আমরা কোনোভাবে এখনো যাত্রা করতে পারি না? পার্থপ্রতিম, আপনাকে দিয়ে শুরু করতে হয়, আপনি একেবারে ওই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। যেটা আমি বললাম, এই অবাঞ্ছিত কারণে যে যাদবপুর নিয়ে আমাদের আলোচনা করতে হয়, এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। পুলিশ কি সমস্যার সমাধান? আপনি বলুন আগে, তারপর আমি শিবাজিদা এবং অশোকদার কাছে যাব। শিবাজিদার ওই দিন ঘটনার সময় যার থেকে সূত্রপাত, সেদিন ওখানে উপস্থিত ছিল অন্য কারণে অবশ্য, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পার্থপ্রতিম, প্লিজ বলুন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমরা কোনো একটা আলোচনা শুরু করতে গেলে যে এই সমস্যার সমাধান কোথায় খুঁজতে গেলে সমস্যাগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, তো প্রথম আমি কয়েকটা সমস্যার জায়গা বলি, তাহলে বোঝা যাবে যে সমস্যার সূত্রপাত কোথায়, কেন এই অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হচ্ছে বারে বারে বা মাঝে মাঝে। তার কয়েকটা কারণ আমি বলি। প্রথম কথা হচ্ছে যে দাবিটি নিয়ে সেদিন স্টুডেন্টরা আন্দোলন করছিল এবং তার নিয়ে সমস্যার সূত্রপাত, সেটা হচ্ছে ছাত্র সংসদের নির্বাচন। আপনারা জানেন যে 17 সাল থেকে পশ্চিমবঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন বন্ধ। 19 সালে আমাদের রাজ্যে যাদবপুর প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী এবং ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল, এবং যাদবপুরের ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কখনো কোনো সমস্যা হয়নি। এবং হচ্ছে লাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছিল 19 সালে। এবার এই ছাত্ররা কিন্তু গত 2 বছর ধরে বারে বারে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে, 1 নম্বর। দ্বিতীয়ত, সেটা আমাদের ইসিতে আলোচিত হয়েছে এবং ইসি সিদ্ধান্ত নিয়ে গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে, এবং সেটাও বারে বারে গত 1-1.5 বছর ধরে। এবং আরো একটা জিনিস চেয়েছিল যে একটা ত্রিপাক্ষিক বৈঠক, অর্থাৎ ছাত্রীরা থাকবে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থাকবে এবং উচ্চশিক্ষা দপ্তর বা উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী তিনি থাকবেন। কিন্তু সেটাও গত 1.5 বছর ধরে কিন্তু একবারও মানা হয়নি। এইবার ধরুন একই রকম ভাবে ছাত্র সংসদ যেমন নেই, না থাকার ফলে হচ্ছে কি, ছাত্রদের বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো কিন্তু তারা সামনে আনতে পারছে না। এবং আমাদের অনেক স্ট্যাটুটারি কমিটি আছে, যেমন ধরা যাক স্টুডেন্ট ওয়েলফেয়ার বোর্ড, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বডি। সেখানে কিন্তু ছাত্রদের রিপ্রেজেন্টেশন হয় ছাত্র সংসদ নির্বাচন থেকে, বা আইসিসি, এই সমস্ত বডিগুলোতে কিন্তু স্টুডেন্টরা কিন্তু রিপ্রেজেন্টেশন থাকছে না। বা তাহলে কি হচ্ছে, ছাত্রদের যে দাবিগুলো সাধারণত ছাত্র সংসদ থাকলে একসাথে তারা দাবিগুলোকে নিয়ে এসে বলে, তুলে ধরে বিভিন্ন কমিটিতে, সেগুলো হচ্ছে না। ফলে ছোট ছোট গ্রুপ বিভিন্ন সময় বিভিন্ন রকম দাবি তুলছে, এবং সেই দাবির মধ্যে কিছু কিছু দাবির হয়তো যৌক্তিকতাও থাকছে না, সেটাও আমরা দেখেছি। সুতরাং এই সমস্যাটা কিন্তু সূত্রপাত। দ্বিতীয় কি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাটা মানে গত বেশ কিছু বছর ধরে প্রায় ভেঙে পড়েছে। কেন বলছি? প্রথমত হচ্ছে এর সূত্রপাত হচ্ছে বেশ কয়েক বছর আগে থেকে, যখন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্থায়ী উপাচার্যের পরিবর্তে অস্থায়ী 6 মাস, 4 মাস, 3 মাস করে উপাচার্য দেওয়া শুরু হলো। সেই অবস্থা থেকে কিন্তু প্রথম শুরু হয়েছিল। মাঝখানে একটা সময় স্থায়ী উপাচার্য ছিলেন, তা বাদ দিয়ে এই যে অস্থায়ী ব্যবস্থা, সেটা কিন্তু আর একটা সমস্যার সূত্রপাত। তৃতীয়ত কি, 11 সালে এই রাজ্য সরকার বিশ্ববিদ্যালয়ের আইন চেঞ্জ করেছে। সেই আইন পরিবর্তন করার পরে আমাদের কিন্তু
যে ইসি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল কোথাও কোনো ইলেকশন করতে দেননি ওনারা। এটা একটা চরম আনডেমোক্রেটিক অবস্থা। কোনো শিক্ষক এই কমিটিগুলোতে যেতে পারছেন না, যার ফলে এই পুরো ব্যবস্থাটা ইসি প্রায় ওই কয়েকজন নমিনেটেড মেম্বার নিয়ে চলে, 4 মাস 6 মাস করে তারা আসেন চলে যান, যার ফলে কিন্তু ইসি ডিফাঙ্ক, ফ্যাকাল্টি কাউন্সিলগুলো ঠিক করে কাজ করতে পারছে না। এর সাথে সাথে কি হয়েছে, বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন নিয়ম কানুনগুলো লেখা থাকে স্ট্যাটুটে। সেই স্ট্যাটুট হচ্ছে 11 সালে আমাদের অ্যাক্ট অ্যামেন্ডমেন্টের পরে সেই স্ট্যাটুট কিন্তু 13 সালে তৈরি হয়ে যায়, এবং সেই কমিটিতে এই রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে আইনজীবী কল্যাণ ব্যানার্জি পর্যন্ত ছিলেন সেই স্ট্যাটুট অ্যামেন্ডমেন্টে। সেই স্ট্যাটুট 13 সাল থেকে কিন্তু রাজ্য সরকার আমাদের সেই স্ট্যাটুট দিচ্ছে না, অর্থাৎ দৈনন্দিন যে ব্যবস্থা তার কিন্তু কোনো নিয়ম নেই। এবং একটা গুরুতর সমস্যার কথা বলি, এই রাজ্য সরকার প্রথম হচ্ছে যে একটা নতুন ফ্যাকাল্টি ইনক্লুড করেছিলেন, সেই স্কুলগুলো ছিল ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ, ল অ্যান্ড ম্যানেজমেন্ট বলে একটা ফ্যাকাল্টি তৈরি করলো। তার আন্ডারে যে ছাত্ররা পড়ছে তারা এখনো পর্যন্ত তারা ডিগ্রি পাচ্ছে না। কারণ কি, স্ট্যাটুট নেই। স্ট্যাটুট না থাকার ফলে তারা ডিগ্রি পাচ্ছে না, তারা পড়ছে, ভবিষ্যতে তাদের ডিগ্রি কি হবে কেউ কিন্তু জানে না। আর কি এইগুলো হচ্ছে কিছু সমস্যার জায়গা, যেগুলো আমি বলার চেষ্টা করছি যে এই পরিচালনা সমিতিগুলো হচ্ছে ডিফাঙ্ক হয়ে বসে আছে, যার জন্য কিন্তু পুরোপুরি সমস্যা সমাধান করা যাচ্ছে না। এর সাথে কি হয়েছে, ফান্ডিং এর অবস্থা খুব খারাপ। আপনারা হয়তো শুনে থাকবেন যে গত আর্থিক বছরে 35 কোটি টাকা ডেফিসিট, তো মেনটেনেন্স খাতে। সেই 35 কোটি টাকা কিন্তু কোথা থেকে আসবে কেউ জানে না। তার আগে 2 বছরে প্রায় 50 কোটি টাকা ডেফিসিট। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের দিনে দিনে এই যে ফান্ডিং, সেটা হচ্ছে রাজ্য সরকার মেনটেনেন্সের গ্রান্ট কমিয়ে দিচ্ছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন প্রকল্পের টাকা সেগুলো হচ্ছে ছেটে দিচ্ছে। যেমন রুষা প্রকল্প আমরা পেয়েছিলাম 100 কোটি টাকা, মাত্র 50 কোটি টাকা দেওয়ার পর কেন্দ্রীয় সরকার আর দেয়নি। ইনস্টিটিউট অফ এমিনেন্স আমরা 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 কোয়ালিফাই করেছিলাম, কিন্তু ইনস্টিটিউট অফ এমিনেন্সের 1 টাকাও কেন্দ্রীয় সরকার দেননি। শুধু না, ইনস্টিটিউট অফ এমিনেন্স আমাদেরকে এই খেতাবটি পর্যন্ত হচ্ছে দেননি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ একদিকে ইনফ্রাস্ট্রাকচার নেই, ছাত্র গবেষণার ঠিকঠাক ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানে প্রচুর কিন্তু এই যেটা বললেন, প্রচুর ভালো কাজ হচ্ছে। হ্যাঁ, তো সেই কাজগুলো কিন্তু এই যে আমি একটা রিসেন্ট এক্সাম্পল দেবো, যে আমাদের একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প পিএম আর্লি ক্যারিয়ার রিসার্চ গ্র্যান্ট বলে ইয়ং ফ্যাকাল্টিদের দেন। আমাদের একজন ফ্যাকাল্টি 70 লাখ টাকা গবেষণা প্রকল্পে পেয়েছেন। সারা ভারতবর্ষে খুব কম জনকেই দেওয়া হচ্ছে। একই রকম ভাবে স্ট্যানফোর্ড লিস্ট, টপ 2% সায়েন্টিস্ট লিস্ট, সেখানে দেখবেন যাদবপুরে যতজন সায়েন্টিস্ট আছে আর কোনো বিশ্ববিদ্যালয়ের প্রায় সেরকম অতজন সায়েন্টিস্ট নেই। সুতরাং এই ভালো কাজগুলোকে ঢেকে দিয়ে কিছু কিছু সময় কিছু ইস্যু এমন আনা হচ্ছে যেগুলো আসলে এই পুরো জায়গাটা থেকে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু সমস্যার জায়গা। সো প্রাইমারিলি আমি সমস্যার জায়গাগুলো বললাম। তো এইগুলো সমাধান করতে গেলে ছাত্র সংসদ নির্বাচন, ইসি, কোর্ট, ফ্যাকাল্টি কাউন্সিল, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, স্ট্যাটুট, ফান্ডিং, এই জায়গাটা যদি না অ্যাড্রেস করা হয় তাহলে কিন্তু সমস্যাগুলো থেকেই যাবে। আপনি যা বললেন, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমার ধারণা যে কেউ শিক্ষা সম্বন্ধে আগ্রহী, শিক্ষার উৎকর্ষ সম্পর্কে সচেতন, যে কেউ আপনাকে সমর্থন করবে, আপনি যে দাবিগুলোর কথা বললেন, দ্বিমত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সমস্যাটার তো আরেকটা দিকও রয়েছে। ধরুন, শিক্ষামন্ত্রীর গাড়ির উপর ঝাঁপিয়ে পড়া, তার কাঁচ ভাঙা, জুতো ছোড়া, এটা কি সমস্যা সমাধানের পথ হতে পারে? ছাত্রদের যে দায়িত্ব রয়েছে সেটা কি আপনি অস্বীকার করতে পারেন? না, একবারই না। আবার বলছি, ছাত্রদের দাবিটির সাথে সহমত, অর্থাৎ ছাত্র সংসদের দাবির সাথে। কিন্তু এই ঘটনাগুলো ঘটানো মানে আসল যে দাবিটা সেটাকে ডিফোকাস করে দেওয়া। অর্থাৎ আমরা যে কোনো শিক্ষক সংগঠন, তাদের এখানে সভা করার অধিকার আছে, এটা ডেমোক্রেটিক রাইট, তাদের করা উচিত, এবং আমরা মনে করি তাতে কোনো সমস্যা নেই। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে যারা ঘটাচ্ছে, আমরা কিন্তু তাদের এর সাথে একদম সমর্থন করি না। আমরা তাদের দাবিটির সাথে সহমত, কিন্তু যে পদ্ধতিতে এগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা সমালোচনা করেছি, এবং আমরা বলেছি যে কোনো শিক্ষক যদি আক্রান্ত হন আমরা তার তীব্র নিন্দা করছি। একই সাথে কোনো শিক্ষক যদি আবার কোনো ছাত্রছাত্রীদের কিছু করে থাকেন তারও আমরা কিন্তু তীব্র নিন্দা করেছি। অর্থাৎ আমরা কিন্তু কোনো ব্যক্তি আক্রমণ, শিক্ষক আক্রমণ এইগুলো চাই না। একই রকম ভাবে একটা শিক্ষামন্ত্রী
ওপরে কোনোভাবে কিছু আক্রমণ হোক, সেটাও চাই না। কিন্তু আবার বলছি, সমস্যার সমাধান করতে গেলে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু শুনতে হবে। অর্থাৎ আমরা যেমন মনে করি, যেমন সেদিনে শিক্ষামন্ত্রী একজন অভিভাবক, তিনি এই কথাগুলো ধৈর্য ধরে হয়তো শুনতে পারতেন, যে ছাত্র সংসদের নির্বাচন, এটা তো আজকের কথা নয়, গত 1.5 বছর 2 বছর ধরে জমা হচ্ছে ক্ষোভ, তো সেগুলো তো উনি শুনতে পারতেন। কিন্তু আবার বলছি, কোনোভাবেই কোনো রকম কোনো হঠকারী কোনো কাজ বা এই জাতীয় কোনো কাজ আমরা সমর্থন করি না, এবং আমরা সমালোচনা করি, নিন্দা করি, এবং আমরা মনে করি যে দাবি জানানোর অধিকার সকলের আছে। একই রকম ভাবে কেউ কোনো অর্গানাইজেশন কোনো একটা প্রোগ্রাম করলে তার করার সেটা অধিকার আছে, তাকে সেটা করতে দেওয়া উচিত।